হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। আজ আমরা ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে চলো শুরু করা যাক। এই প্লান্ট গ্রোথ এবং ডেভেলপমেন্টে ঠিক আছে, এইখানে আমরা ফার্স্ট আজকে যেটা পড়বো, যেটা প্লান্ট গ্রোথ নিয়ে পড়বো, আর ডেভেলপমেন্ট পড়বো যেখানে হচ্ছে হরমোন, প্লান্ট হরমোন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এইখানে যে গ্রোথ যে আছে, ঠিক আছে, তো প্লান্ট গ্রোথ তো পড়বো। তো আমরা আগে জানি গ্রোথ কী জিনিস। ঠিক আছে, আমরা যদি গ্রোথ বলে লিখি, গ্রোথ, হোয়াট ইজ গ্রোথ? তো মনে রাখবে এই যে গ্রোথ হচ্ছে একটা মোস্ট ফান্ডামেন্টাল প্রসেস, মোস্ট ফান্ডামেন্টাল প্রসেস। মানে হচ্ছে যত ধরনের লিভিং অর্গানিজম আছে বা লিভিং বিং আছে, তাদের মধ্যে মোস্ট ফান্ডামেন্টাল প্রসেস হচ্ছে এই গ্রোথ। তাদের মধ্যে গ্রোথ হবে, যাদের বৃদ্ধি, যেটাকে বাংলাতে বলে বৃদ্ধি, ঠিক আছে, সেইটা হচ্ছে সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু এই ফান্ডামেন্টাল প্রসেস দেখা যায়, যেটা হচ্ছে গ্রোথ, যেটা হচ্ছে অল লিভিং অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায়, অল লিভিং বিং। ঠিক আছে, তারপরে কি, এই যে গ্রোথ হচ্ছে একটা ইন্ট্রিনসিক একটা প্রসেস। ইন্ট্রিনসিক মানে ইন্ট্রিনসিক ক্যারেক্টার, মানে হচ্ছে এই যে গ্রোথ, ইন্ট্রিনসিক ওয়াটার মানে হচ্ছে এখানে ইন্টারনাল গ্রোথ। ইন্টারনাল গ্রোথ যারা হচ্ছে লাইফ অর্গানিজম বা যাদের হচ্ছে তারা লিভিং বিং তারা বা লিভিং অর্গানিজম, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রিনসিক ক্যারেক্টার মানে যে গ্রোথ হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল গ্রোথ হয়ে থাকে, মানে যে ভেতর থেকে বাইরের দিকে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন ধীরে ধীরে আমরা আস্তে আস্তে বড় হয়েছি, ঠিক আছে, আর আমাদের গ্রোথটা হচ্ছে ইনসাইড টু আউটসাইড। কিন্তু যদি নন লিভিংয়ের ক্ষেত্রে দেখি, যেমন হচ্ছে ধরো তুমি গ্রীষ্মকালে একবার পাহাড় ঘুরতে গেলে, এবার শীতকালে পাহাড় ঘুরতে গেলে। গ্রীষ্মকালে যদি পাহাড় ঘুরতে যাও তাহলে পাহাড়টা কীরকম, এরকম লাগবে দেখতে, ঠিক আছে। কিন্তু শীতকালে পাহাড়টা যখন দেখতে যাবে তখন দেখবে ওর উপরে কিন্তু বরফের স্তূপ জমে আছে, ঠিক আছে, এখানে বরফের স্তূপ জমে আছে। তো দেখে কি মনে হচ্ছে, তাহলে যখন শীতকালে ঘুরতে যাচ্ছ পাহাড়ে, তখন দেখছি এখানে বরফ চাপার জন্য দেখবে পাহাড়টা অনেক বড় লাগছে। তা কিন্তু এইখানকার যে গ্রোথটা, এইটাও কিন্তু পাহাড়ের কিন্তু গ্রোথ, কিন্তু এই গ্রোথটা কী ধরনের গ্রোথ? এক্সট্রিনসিক গ্রোথ, বাইরে থেকে এসে এখানে জমেছে। কোথায়? এই বরফ পাহাড়ের উপরে চেপেছে। এই গ্রোথটা হচ্ছে এক্সট্রিনসিক গ্রোথ, ঠিক আছে। এই পাহাড়ের গ্রোথের ক্ষেত্রে এটা এক্সট্রিনসিক গ্রোথ হয়ে থাকে। কাদের ক্ষেত্রে? এটা নন লিভিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। নেক্সট হচ্ছে গ্রোথ একটা হচ্ছে কনসপিকুয়াস ক্যারেক্টারিস্টিক। মানে কনসপিকুয়াস ওয়াটার মানে হচ্ছে ইজিলি অবজার্ভ। মানে ধরো গ্রোথ হচ্ছে, সেটা আমরা কিন্তু দেখতে পাবো, ইজিলি কিন্তু দেখতে পাবো। তুমি ধরো পিসির বাড়ি ক্লাস 5-এ গেছো, ঠিক আছে, তারপরে তুমি 2 বছর পরে ক্লাস 7-এ যাচ্ছ, তখন হঠাৎ করে তোমার যখন পিসি দেখবে, এই তুই কত বড় হয়ে গেছিস। কিন্তু যখন আমরা প্রত্যেক দিন যখন একটা ইন্ডিভিজুয়ালকে দেখছি, তখন আমরা সেইভাবে বুঝতে পারবো না, কিন্তু অনেক দিন পরে যখন দেখতে পাবো, সেই ইন্ডিভিজুয়ালটার কিন্তু গ্রোথ দেখা যায়। সেই রকমই যখন আমরা প্লান্ট গ্রোথের কথা বলবো, তাদেরও কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো যে প্লান্টের কিন্তু গ্রোথ হচ্ছে, সেটা হচ্ছে কনসপিকুয়াস একটা ক্যারেক্টারিস্টিক, যেটা ইজিলি অবজার্ভ করা যায়। ঠিক, নেক্সট, গ্রোথ ইজ ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস ওয়াটার মানে হচ্ছে, এখানে ইরিভার্সাল মানে হচ্ছে যে আমরা যে গ্রো করব, ঠিক আছে, সেই গ্রোটা বা বৃদ্ধিটা হবে একদিকে, ইউনিডাইরেকশনাল, ঠিক আছে, কখনো বাই ডাইরেকশনাল হবে না। ধরো আমি বড় হয়ে গেছি, আবার যখন আস্তে আস্তে বয়স হবে তখন আমি ছোট হয়ে যাব, এটা কখনো হবে না, ঠিক আছে। আমাদের যখন লেন্থ একটা সার্টেন এজ অবধি থাকবে, তখন আমাদের লেন্থ ওই জায়গাতে থেকে যাবে, কিন্তু কখনো কমে যাবে না, ঠিক আছে। তো ওই জন্য বলছে গ্রোথ হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। মানে হচ্ছে ধরো আমাদের যখন ইন্ট্রিনসিক গ্রোথ হয়, তখন আমাদের ভেতরে কি হয়, সেলের গ্রোথ হয়, আমাদের অর্গানের গ্রোথ হচ্ছে, এইগুলো হচ্ছে গ্রোথ হচ্ছে ইরিভার্সিবল কিন্তু প্রসেস। একবার বেড়ে যাওয়ার পরে আর সেটা কখনো ছোট হয়ে যায় না বা কমে যায় না, ঠিক আছে। তো এই ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়, ইনক্রিজ সাইজ অফ সেলস অ্যান্ড অর্গানস। ঠিক, নেক্সট হচ্ছে
গ্রোথ হতে গেলে তার মধ্যে চলবে মেটাবলিক প্রসেস। ঠিক আছে, আর এই মেটাবলিজম বলতে এখানে মধ্যে কি চলবে, এখানে চলবে মেটাবলিক প্রসেস বলতে তার মধ্যে অ্যানাবলিজম অ্যান্ড কি চলবে, ক্যাটাবলিজম। তো এখানে অ্যানাবলিজমকে কি বলা হয়, অ্যানাবলিজম হচ্ছে সিনথেসিস হওয়াকে বলা হয় অ্যানাবলিজম বা ফর্মেশন হওয়া। আর ক্যাটাবলিজম ওয়াটার মানে হচ্ছে সেখানে হচ্ছে ব্রেকডাউন হওয়া। ধরো গ্রোথ হতে গেলে তোমার কোনটা মনে হয়, কোনটা বেশি হলে সেটা আমাদের গ্রোথ বেশি হবে, অ্যানাবলিজম না ক্যাটাবলিজম? অ্যানাবলিজম হচ্ছে সিনথেসিস ফর্মেশন করা, ঠিক আছে, যেটাকে বাংলাতে বলা হয় উপচিতি, আর ক্যাটাবলিজমকে বলা হয় অপচিতি, মানে হচ্ছে ভাঙনমূলক, আর এটা হচ্ছে গঠনমূলক। তো আমাদের যদি বডির মধ্যে গঠনমূলক প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে আমাদের গ্রো হবে, আর যদি ক্যাটাবলিজম যদি চলে মানে যে ভাঙনমূলক যদি চলে তাহলে আমাদের গ্রোথ কিন্তু কমে যাবে। তাহলে গ্রোথ হতে গেলে কার নাম্বারটা বেশি হতে হবে, সেখানে তোমার এই ক্যাটাবলিজমের থেকে অ্যানাবলিজম কিন্তু বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে মোর হতে হবে আমাদের অ্যানাবলিজম, তবেই কিন্তু আমাদের গ্রোথ কিন্তু সবথেকে বেশি হবে। তাই বলে কি ক্যাটাবলিজম প্রয়োজন নেই? অবশ্যই ক্যাটাবলিজমের প্রয়োজন আছে। কেন ক্যাটাবলিজম না হলে, কেন এই যে ক্যাটাবলিজমের থ্রুতে কী হয়, রেসপিরেশনের থ্রুতে আমাদের যে গ্লুকোজের যে ব্রেকডাউন হয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় ক্যাটাবলিজম। আর এই রেসপিরেশনের থ্রুতে কি তৈরি হয়, এনার্জি। আর এই এনার্জি তো আমাদের লাগবেই, আমাদের গ্রোথের জন্যও কিন্তু আমাদের এনার্জির প্রয়োজন আছে। আমাদের ডেলিকার যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো করে থাকি সেগুলোর জন্য আমাদের কিন্তু ক্যাটাবলিজম দরকার পড়ে, তার জন্য গ্লুকোজকে ভেঙে তার রেসপিরেশন হয়ে তার এনার্জি দরকার পড়ে, সেই এনার্জি হচ্ছে আমাদের এটিপি, রাইট। নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট দেখবো আমরা গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ। এই কোয়ান্টিটেটিভ ওয়ার্ডটার মানে হচ্ছে গ্রোথকে ইজিলি কিন্তু পরিমাপ করা যেতে পারে, মানে হচ্ছে ক্যান বি মেজার্ড। ক্যান বি মেজার করা যেতে পারে, মানে হচ্ছে যদি আমি প্লান্ট গ্রোথের কথা ভাবি তাহলে হচ্ছে একটা যে ফল ছোট ছিল তারপরে বড় হচ্ছে, তারপরে যে যদি পাতার কথা ধরি, পাতা হচ্ছে ছোট ছিল তারপরে বড় হচ্ছে। এই যে গ্রোথ ইজিলি কিন্তু আমরা মেজারও করতে পারি যে প্লান্টের যে গ্রোথ হচ্ছে কি না, ঠিক আছে। তাদের রুট টিপ, তাদের শুট টিপ যদি মেজার করি তাহলে কিন্তু গ্রোথকে কিন্তু মেজারও করা যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে গ্রোথের হচ্ছে কি ঘটনা, যে গ্রোথ হতে গেলে আমাদের এইগুলোর একটা প্রসেস বা এইগুলো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক, তা হয় এর কার ক্ষেত্রে, অল লিভিং বিংয়ের ক্ষেত্রে। আর লিভিং বিং তো তোমার প্লান্টও হয়ে থাকে, আমরা তো অ্যানিম্যাল, প্লান্টে আমরা যেহেতু এই চ্যাপ্টারে শুধু প্লান্ট গ্রোথের কথা পড়বো, ঠিক আছে। তো ধরো তাহলে প্লান্টের কি হচ্ছে, প্লান্টে ধরো এটা হচ্ছে জাইগোট। জাইগোট কি করছে, সেল ডিভিশন করছে, সেল ডিভিশন করে সেটা কি করছে, গ্রোথ করবে, তাই না। তাহলে একটা জাইগোট স্পার্ম এবং ওভার মিট করে তৈরি করে জাইগোট, জাইগোট পরপর সেল ডিভিশন করে সেলের নাম্বার ইনক্রিজ করে তার হয় গ্রোথ, গ্রোথ পরে কি করে, গ্রোথ হয়ে সেই জাইগোটটা হয় এমব্রায়ো, ঠিক আছে। আর এমব্রায়ো যখন ডেভেলপ হয়ে তৈরি করে সোমাটিক অর্গানগুলো, মানে যে বডি অর্গানগুলো যেগুলো আছে প্লান্টের সেই অর্গানগুলো তৈরি করে, সেগুলোকে আমরা বলবো সোমাটিক অর্গান। সেই অর্গানসগুলো কোনগুলো, সেগুলো মেন অর্গানসগুলো হচ্ছে আমাদের প্লান্টের, সেটা হচ্ছে রুটস, স্টেমস আর হচ্ছে লিভস। এই তিনটে অর্গান হচ্ছে প্লান্টের মেন অর্গান, যা এই জাইগোট থেকে একদম ম্যাচিওর একটা প্ল্যান্ট কিন্তু তৈরি হওয়ার এই যে প্রসেস, এইটাকেই বলবো প্লান্ট গ্রোথ। ঠিক, যদি আমি প্লান্ট গ্রোথকে যদি আমি অবজার্ভ করে থাকি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো প্লান্ট গ্রোথের প্রথমে ধরো এটা হচ্ছে সিড, ঠিক আছে। এই সিডকে নিয়ে তুমি কি করলে, এটা হচ্ছে সিড, এই সিডকে নিয়ে তুমি বাগানে কোনো একটা মাটিতে ভালো করে পুঁতে দিলে, ঠিক আছে। তো কয়েকদিন পরে দেখবে এই সিডটা কয়েকদিন পরে জার্মিনেট করেছে। জার্মিনেট করা মানে হচ্ছে এইখান থেকে কী হবে, এইখান থেকে রুট বেরোবে আর এইখান থেকে শ্যুট বেরোবে। এই শ্যুটের এই জায়গাটা যখন ইনিশিয়াল স্টেজে বলা হয় এটাকে বলা হয় প্লিমিউল, আর এটাকে বলা হয় রেডিক্যাল, ঠিক আছে।
এই রেডিকাল থেকে রুট তৈরি হয় আর পিমিউল থেকে শুট সিস্টেম মানে হচ্ছে স্টেম লিফ এগুলো তৈরি হয়, আর রেডিকাল থেকে শুধুমাত্র রুট মানে মূল তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে সিডটা কি হলো, জার্মিনেট করলো মানে অঙ্কুরোদ্গম হলো, তাই না, জার্মিনেট হলো। ঠিক আছে, সিডের পরে জার্মিনেট করলো। এই জার্মিনেট হওয়ার পরে সিড থেকে এই এই সিড পরে এবারে গাছে পরিণত হবে। এবারে ছোট্ট একটা গাছে পরিণত হচ্ছে, এই যে ইয়ে থেকে সিড থেকে ছোট্ট গাছে পরিণত হয়েছে, মানে হচ্ছে এইখান থেকে যখন স্যুট বেরিয়েছিল মানে যে এই পিমিউলটা বেরিয়েছিল, এইবারে দেখা যাচ্ছে এইখানে ছোট ছোট পাতা দেখা যাচ্ছে। ঠিক আছে, ছোট ছোট এরকম করে পাতা দেখা যাচ্ছে। ঠিক আছে, তখন প্ল্যান্টের এবারে গ্রোথ হচ্ছে। ঠিক আছে, আর এই নিচের দিকে আছে আমাদের কি রেডিকালটা, এখান থেকে তোমার প্রাইমারি রুট সেকেন্ডারি রুট এগুলো বেরোবে। ঠিক আছে, তখন এই সিডটা তখন হয়ে গেল, এই যখন জার্মিনেট করে যখন একটুকু ছোট্ট বড় একটা গাছ হলো, তখন একে আমি বলবো সিডলিং। ঠিক আছে, কি বলবো, সিডলিং। ঠিক, এইবারে কি হবে, এরপরে এই যে সিডটা বা সিডলিংটা পরে এবারে গাছে পরিণত হবে এরকম করে। ধরো এটা হচ্ছে মাটিটা, ঠিক আছে, তো এরকম করে গাছ হলো, এটা হচ্ছে তোমার রুটটা, আর এইখান থেকে তোমার পাতাগুলো বড় বড় আকারে বেরোবে, তাই না। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে এইখানে কিছুদিন পরে আবার এখান থেকে ফুল হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফল হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। যখন এই ফুল এবং ফলে পরিণত হবে তখন এই যে গাছটা কোন স্টেজে চলে এলো, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজে চলে এলো এরা, বা রিপ্রোডাক্টিভ স্টেজে এরা পৌঁছে গেল। তাহলে দেখো প্লান্টের কীভাবে গ্রোথ হচ্ছে, তাই না, একদম সিড থেকে জার্মিনেট করলো, জার্মিনেট থেকে সিডলিং তৈরি করলো, সিডলিং থেকে সে রিপ্রোডাক্টিভ স্টেজের মধ্যে সে চলে এলো। ঠিক আছে, সেখানে ও মেল ক্যামেট ফিমেল ক্যামেট বানাবে, তারপর ওখানে ফ্লাওয়ার ফ্রুটস এগুলো কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা গাছ। এইবারে এই গাছটা এই রিপ্রোডাক্টিভ ফেজ থেকে সে কোন ফেজে আসবে, সে পোস্ট রিপ্রোডাক্টিভ ফেজের মধ্যে পৌঁছাবে, পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজের মধ্যেও পৌঁছাবে। এই সময় কি হবে, এই যে গাছটার, ঠিক আছে, একটা এমন একটা জায়গাতে পৌঁছাবে, সেটাকে বলবো আমরা সেনেসেন্স। সেনেসেন্স বা এটাকে আমরা কি বলবো, এজিং। প্লান্টের এজিং হচ্ছে এই স্টেজে এসে, কিন্তু আর প্লান্টটা না ফ্লাওয়ার বানাবে না ফ্রুটস তৈরি করতে পারবে, সে এমন একটা বার্ধক্য জায়গাতে আসবে। ঠিক আছে, সে আর কিন্তু রিপ্রোডাক্টিভ স্টেজে কিন্তু সে নেই। তারপরে এই পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজে আসার পরে সেই প্লান্টটার কিন্তু একদিন মৃত্যু হবে। ঠিক আছে, লিডস টু ডেথ। এবং এই ঘটনাকে প্লান্টের কি বলবো আমরা, অ্যাবসিনেন্স, অ্যাবসিসেন। ঠিক আছে, অ্যাবসেশন হওয়া, কেননা এই পৃথিবীতে যারই জন্ম আছে তার কিন্তু মৃত্যু আছে, সে প্লান্টই হোক আর অ্যানিম্যাল হোক। ঠিক আছে, প্লান্টও গ্রো করছে, গ্রো করে দেখো সিড থেকে জার্মিনেট করা সিডলিং, তারপরে যে রিপ্রোডাক্টিভ স্টেজে যাচ্ছে, তারপরে হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ স্টেজে যাচ্ছে, তারপরে তার ডেথ হচ্ছে। ঠিক আছে, এইভাবে কি হয়, প্লান্টের গ্রো হয়ে থাকে। ঠিক আছে, প্লান্টের গ্রোথ কিন্তু এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই, তাই না। যদি আমরা প্লান্ট গ্রোথের যদি আমরা কিছু ফিচার্স দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্লান্ট গ্রোথ ইজ ইউনিক। ইউনিক বলতে কী ধরনের, প্লান্ট গ্রোথে কী ধরনের ইউনিক, প্লান্টও হচ্ছে লিভিং বিং, আমরাও হচ্ছে লিভিং বিং। ঠিক আছে, তো ইউনিক বলতে এটাই যে এরা হচ্ছে ইনডিটারমিনেট হয়, ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট ওয়ার্ডটার মানে হচ্ছে এদের যে গ্রোথটা হয় আনলিমিটেড গ্রোথ চলতে থাকে। আনলিমিটেড গ্রোথ বলতে আমাদের যেমন অ্যানিমালসদের ক্ষেত্রে কী হয়, একটা সার্টেন এজ অবধি তাদের কিন্তু এই গ্রোথ কিন্তু স্টপ হয়ে যায়, কিন্তু প্লান্টের হচ্ছে এই গ্রোথটা হচ্ছে ইউনিক টাইপের, কেননা এদের ইনডিটারমিনেন্ট, কারণ আর আমাদের যে গ্রোথটা হচ্ছে ডিটারমিনেন্ট, কারণ আমাদের লিমিটেড স্টেজে লিমিটেড এজ অবধি গিয়ে বন্ধ হয়ে যায়, আমাদের সেল ডিভিশন বা গ্রোথ হয় না, কিন্তু প্লান্টের কিন্তু কন্টিনিউ চলতে থাকে থ্রু আউট দেয়ার লাইফ।
ঠিক আছে, তাদের সারা জীবন কিন্তু চলতে থাকে। ঠিক, প্লান্টের আরেকটা কি ফিচার্স, যে প্লান্ট গ্রোথ ইজ ওপেন টাইপ বা ওপেন। এই ওপেন বলতে কি বোঝায়, যে প্লান্টের যে নিউলি যে সেলগুলো তৈরি হয়, নিউলি সেল আর অলওয়েজ বিং added throughout লাইফ। মানে এই ওপেন টাইপ বলতে যাদের প্লান্টের যে নিউ সেল যে তৈরি হয় সেটা সারা জীবন ধরে চলতে থাকে, নতুন করে নিউ নিউ যত বড় হয় গাছ ততই কিন্তু নিউ নিউ সেল ডিসকভার করে, মানে তৈরি হয়, আর প্লান্ট কিন্তু গ্রোথ করতে থাকে। তার জন্য প্লান্টের যে গ্রোথ হচ্ছে ওপেন, আমাদের যেমন ক্লোজ, একটা সার্টেন এজ আসবে কিন্তু আমাদের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক, তো প্লান্টের যে গ্রোথটা হয়ে থাকে সেটা হচ্ছে লোকালাইজড হয়। প্লান্টের যে গ্রোথ সেটা হচ্ছে লোকালাইজড। এই লোকালাইজ বলতে তাদের কিন্তু একটা স্পেসিফিক পজিশন আছে, সেই পজিশানেই কিন্তু এই গ্রোথ হয়ে থাকে, অ্যাট স্পেসিফিক লোকেশন বা পজিশন। ঠিক আছে, সেই স্পেসিফিক পজিশনটার নাম কি হচ্ছে মেরিস্টেমেটিক, মেরিস্টেমেটিক সেল। ঠিক আছে, এই মেরিস্টেমেটিক সেলকে আবার শর্টে বলা হয় মেরিস্টেম। এই মেরিস্টেম থাকে কোথায়? এই মেরিস্টেম দেখতে পাওয়া যায় কি, ধরো এটা যদি প্লান্ট হয়, তো এটা হচ্ছে মাটিটা আর এইটা হচ্ছে রুট। ঠিক আছে, আর এইখান থেকে কি বেরোচ্ছে, লিফ। ঠিক আছে, লিফ। তো এই যে মেরিস্টেম, এই মেরিস্টেম থাকে, এই যে এটা হচ্ছে শুট সিস্টেম, এই শুটের একদম টপে এই জায়গাতে কিন্তু মেরিস্টেম টিস্যুগুলো থাকে, আর রুটের এই যে টিপ, ওই রুট টিপের দিকে এই মেরিস্টেম টিস্যুগুলো থাকে। তো এই যে রুট সিস্টেমের দিকে, শুট সিস্টেমের দিকে থাকে বলে এটাকে বলা হয় শুট এপিক্যাল মেরিস্টেম, যেটাকে শর্টে বলা হয় SAM, স্যাম। আর এই দিকে রুটের এইখানে তোমার স্টেম সেলগুলো প্রেজেন্ট থাকে বলে এটাকে বলা হয় রুট এপিক্যাল মেরিস্টেম, যে শর্টে বলা হয় RAM। তো এই যে পজিশনটা দেখলাম যে লোকালাইজড হয়ে থাকে, প্লান্টের গ্রোথটা ডিপেন্ড করে কিছু লোকালাইজ সেলের উপরে, সেই লোকালাইজ সেলটা হচ্ছে এই মেরিস্টেম সেল। এই মেরিস্টেম সেল থাকে আমাদের শুটের একদম টিপে আর রুটের একদম টিপে। তার শুটের টিপকে বলা হয় শুট এপিক্যাল মেরিস্টেম, আর রুটের টিপকে বলা হয় রুট এপিক্যাল মেরিস্টেম। কারণ এই মেরিস্টেম টিস্যুগুলোর কাজই হয় অল টাইম ডিভাইডিং সেল, আর ডিভাইড করে বলেই সেলটার কিন্তু এই যে প্লান্টের কিন্তু গ্রোথ দেখা যায়। ঠিক আছে, প্লান্টে কিন্তু এক ইয়ে থেকে নিচ থেকে একদম উপরের দিকে লম্বালম্বিভাবে গ্রোথ করতে থাকে। ঠিক আছে, আর এই যে গ্রোথটা এটা হচ্ছে আর্লি স্টেজে দেখা যায়। ঠিক আছে, আর এই যে পার্টটাকে বলবো আর্লি গ্রোথ। ঠিক আছে, বা এটাকে বলবো প্রাইমারি গ্রোথ। আর প্রাইমারি গ্রোথের সময় এই রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম শুটের পার্টটাকে বাড়াতে থাকে লম্বা করে, আর রুটের পার্টটা নিচের দিকে বাড়াতে থাকে। ঠিক আছে, এটা আর্লি গ্রোথের সময়। কিন্তু যখন একটা সার্টেন একটা লেন্থের পরে এই যে প্লান্টের কিন্তু কি হয়, সেকেন্ডারি গ্রোথ দেখা যায়। কীরকমভাবে, লেটার স্টেজে কি হয়, এই যে প্লান্টটা দেখছো, এই প্লান্টটার কিন্তু গ্রো কেমন করতে থাকে, এরকম করে পাশে লেটারাল সাইড দিকে কিন্তু মোটা হতে থাকে। এটা যেমন সরু ছিল, এটা দেখছো এটা মোটা হয়ে গেছে, পাশ দিকে কিন্তু বেড়েছে। ঠিক আছে, সেরকমই রুটের ক্ষেত্রেও দেখা যায় পাশ দিকে কিন্তু বেড়েছে। এইটা কোন সময় হয়, এটা দেখা যায় সেকেন্ডারি গ্রোথের সময়। এই সেকেন্ডারি গ্রোথের সময় কোন কোন প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়, সেই প্ল্যান্টের এক্সাম্পল যদি আমরা দেখি, সেই এক্সাম্পল হচ্ছে তোমার হচ্ছে ডাইকটিলেডন প্ল্যান্ট বা ডাইকট প্ল্যান্ট,
লেডন প্ল্যান্ট, আর দেখা যায় আর জিমনোস্পার্ম। এই জিমনোস্পার্ম প্লান্টের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। কেননা এই লেটার স্টেজে কি হয়, এই যে সেলগুলোর মধ্যে, ঠিক আছে, কি হয়, আমাদের ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম কিন্তু ডেভেলপ করে লেটার স্টেজে, ঠিক আছে। এইখানে কি ডেভেলপ করে, ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ড ক্যাম্বিয়াম, ঠিক আছে, এগুলো কিন্তু ডেভেলপ করতে থাকে। আর এই ডেভেলপ করলে কি হয়, এই প্লান্টের কিন্তু গার্থ ইনক্রিজ করে। গার্থ মানে হচ্ছে তার বডির যে সাইজটা, সেটা কিন্তু ইনক্রিজ করে। এটা যেমন সরু ছিল, এটা দেখো একটু বর্ধিত হয়েছে, মোটা হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে কি হচ্ছে, প্লান্টের কিন্তু ইনক্রিজ করছে তার গার্থ, ঠিক আছে, ইনক্রিজ গার্থ সাইজ, মানে এইটার লেন্থটা, ঠিক আছে, বাড়ছে। এটা কোথায় দেখা যাচ্ছে, প্লান্টের মধ্যে হচ্ছে। এটা হচ্ছে আর্লি স্টেজে দেখা যায়, মানে প্রাইমারি গ্রোথের ক্ষেত্রে। এটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, মানে লেটার স্টেজে দেখা যায়। তাহলে প্লান্টের এই যে প্লান্টের গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে ইউনিক টাইপ গ্রোথ হয়ে থাকে, ইনডিটারমিনেট হয়, কেন আনলিমিটেড গ্রোথ চলতে থাকে থ্রু আউট দেয়ার লাইফ। তারপরে হচ্ছে এদের প্ল্যান্ট গ্রোথ হচ্ছে ওপেন টাইপ, কারণ এদের সেল যখন তৈরি হয় অল টাইম তৈরি হতে থাকে সারা জীবন ধরে। আর বললাম যে প্ল্যান্ট গ্রোথে হচ্ছে লোকালাইজ, যে গ্রোথটা হয়ে থাকে একটা লোকালাইজ পজিশনে হয়ে থাকে, যেটাকে মেরিস্টেম সেল বলছি, সেটা থাকে সুটেপিক্যাল মেরিস্টেম এবং রুটেপিক্যাল মেরিস্টেমের দিকে, ঠিক আছে। এবং তাদের আর্লি স্টেজে তাদের গ্রোথটা লম্বালম্বি করতে সাহায্য করে, আর পরে কিন্তু তাদের গার্থ মানে যে পার্শ্ববর্তী যে লেনটা সেটা বাড়াতে সাহায্য করে সেকেন্ডারি গ্রোথের সময়। ক্লিয়ার? আমরা যে এই প্লান্টের যে গ্রোথ পড়ছি, যে প্লান্টের কি গ্রোথকে কি মেজার করা যেতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, মেজার করা যেতে পারে, প্লান্ট গ্রোথকে মেজার করা যায়। প্লান্ট গ্রোথ ইজ মেজার। কিভাবে করব? ধরো তো প্লান্টের তো গ্রোথ হচ্ছে, তো গ্রোথ কোন লেভেলে হয়? সেলুলার লেভেলে। প্লান্টের যে সেলের যে গ্রোথ হয়, সেখানে কার ডেভেলপ হয়? প্রোটোপ্লাজম যেটা আছে তার কিন্তু ডেভেলপমেন্ট চলে, তাই না? যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম কি নিয়ে তৈরি? আমাদের সেলের মধ্যে থাকা যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এটা নিয়েই তৈরি হয় প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের গ্রোথ মানে হচ্ছে তাদের সেলুলার লেভেলে তার গ্রোথ, অ্যাট সেলুলার লেভেল। মানে প্রোটোপ্লাজমের গ্রোথ এইভাবে বলতে পারি, ধরো এটা একটা সেল, এই সেল এত বড় হলো, এই সেলের আরও গ্রোথ হয়ে এত বড় হলো। মানে সেলটার যে গ্রোথ হচ্ছে এইটা দেখে বোঝা যাবে যে প্রোটোপ্লাজমের মধ্যে যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আছে, তো সাইটোপ্লাজমের মধ্যে থাকা মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ইয়ার, এই সব যে সেল অর্গানসগুলো আছে, তাদের যদি নাম্বার বাড়ে, তাহলে কি হবে, সেলেরও কিন্তু সাইজ বাড়বে। তাদের যদি আরও সাইজ বাড়ে, আরও মাইটোকন্ড্রিয়া, আরও গলগি বডির নাম্বার বাড়তে থাকে, তাহলে সেলের কিন্তু আরও সাইজ বাড়বে। এর ফলে কি হচ্ছে, যে সেলটার যে গ্রোথ করছে সেটা কোন লেভেলে হচ্ছে? প্রোটোপ্লাজম লেভেলে বা সেলুলার লেভেলে গ্রোথ হচ্ছে। কিন্তু এই যে আমাদের যে ডেভেলপমেন্টটা বা গ্রোথটা, প্লান্টের যে গ্রোথটা দেখছি সেল লেভেলে হচ্ছে, কিন্তু এইটা কি আমরা ইজিলি মেজার করতে পারবো? প্রত্যেকটা সেলকে আমরা দেখা সম্ভব? সেলের মধ্যে থাকা যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এই যে পার্টগুলো আছে, এইগুলোকে প্রত্যেকগুলোকে আমরা আইডেন্টিফাই বা ভালো করে দেখে আমরা মেজার করতে পারা সম্ভব এই প্রোটোপ্লাজম লেভেলে? প্রোটোপ্লাজম লেভেলে করা সম্ভব ঠিকই, কিন্তু এটার জন্য খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, ঠিক আছে। বাট difficult to measure, ঠিক আছে, মানে হচ্ছে ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট টু মেজার। প্রোটোপ্লাজম লেভেলে এই মেজার করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে থাকে। কিন্তু প্লান্টের তো গ্রোথ হয়, তাহলে আমরা তো দেখতে পাই যে একটা পাতা বড় হয়ে যাচ্ছে, একটা ফল ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। এই যে কিছু প্যারামিটার আছে, তার থ্রুতে আমরা কিন্তু প্লান্টের কিন্তু গ্রোথ কিন্তু মেজার করতে পারবো, ঠিক আছে। সেই প্যারামিটারগুলো কী কী, সেগুলো আমরা একবার দেখি। তো প্লান্ট গ্রোথের কিছু প্যারামিটার আছে, তার থ্রুতে আমরা কিন্তু প্লান্টের গ্রোথের কিন্তু মেজার করতে পারি, কিন্তু প্রোটোপ্লাজম লেভেল বা সেলুলার লেভেলে কিন্তু মেজার করা কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে, খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু কিছু প্যারামিটার আছে যার থ্রুতে কিন্তু আমরা প্লান্টের গ্রোথ কিন্তু মেজার করতে পারি। ফার্স্ট দেখো কি আছে, যে ইনক্রিজ ইন ফ্রেশ ওয়েট এবং ড্রাই ওয়েট।
ফ্রেশ ওয়েট এবং ড্রাই ওয়েট বলতে ধরো প্লান্ট কিন্তু ফটোসিনথেসিস করছে এবং ফটোসিনথেসিস করার ফলে গ্লুকোজ তৈরি করতে পারছে, গ্লুকোজ সেটা তার বডিতে মধ্যে কিন্তু স্টোর করে রাখতে পারছে, তার ফলে কি হচ্ছে প্লান্টের কিন্তু বায়োমাস কিন্তু ইনক্রিজ করছে। সেটা হচ্ছে ফ্রেশ ওয়েট হতে পারে, সেটা ড্রাই ওয়েট হতে পারে। ফ্রেশ ওয়েট বলতে উইথ ওয়াটার থাকবে, আর ড্রাই ওয়েট মানে হচ্ছে উইথাউট ওয়াটার থাকবে, ঠিক আছে। তার থ্রুতে আমরা কিন্তু কি বুঝতে পারি যে এই যে বায়োমাসের থ্রুতে আমরা প্লান্টের যে গ্রোথ হচ্ছে তার কিন্তু আমরা মেজার করতে পারি, রাইট। সেকেন্ড হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ। তো ইনক্রিজ ইন লেন্থের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের যে রুট টিপ এবং শুট টিপ, ঠিক আছে, তো প্লান্টের যে স্টেম তারপরে হচ্ছে মূল যেগুলো বৃদ্ধি হচ্ছে তার থ্রুতে কিন্তু আমরা বুঝতে পারি যে প্লান্টের কিন্তু গ্রোথ হচ্ছে। তো এখানে আমরা মেজার করতে পারি, রুট টিপটা দেখতে পারি আমরা, এবং হচ্ছে শুট টিপও দেখতে পারি। সেগুলো কিন্তু আমরা তার যে ইনক্রিজ হচ্ছে সেটাও দেখতে পারবো। তারপরে আমরা যদি ফ্লাওয়ার দেখি, ফ্লাওয়ারের কিন্তু আগে ছোটো ফ্লাওয়ার ছিল, সেটা বড় ফ্লাওয়ার হচ্ছে, ঠিক আছে, তারও কিন্তু লেন্থ বাড়ছে, ফ্লাওয়ারের বা ফুলের যে লেন্থটা বাড়ছে তার থ্রুতেও কিন্তু আমরা মেজার করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন সারফেস এরিয়া। ইনক্রিজ ইন সারফেস এরিয়া বলতে এখানে যদি আমি লিফকে যদি এক্সাম্পল নিই, ঠিক আছে, লিফ মনে হচ্ছে ধরো এখানে ছোটো একটা লিফ ছিল, পরে তার সারফেস এরিয়া হয়ে বড় হয়ে সেটা তার ক্ষেত্রফল এত বড় হয়ে গেছে। তো এর থ্রুতেও কিন্তু আমরা কিন্তু প্লান্টের কিন্তু এই যে লিফের যে সারফেস এরিয়ার থ্রুতে আমরা বুঝতে পারি যে প্লান্টের কিন্তু গ্রোথ হচ্ছে। নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন ভলিউম। ভলিউমের কথা আমরা যদি নিই তাহলে হচ্ছে ফ্রুটের যদি আমরা উদাহরণটা নিতে পারি ফলের ক্ষেত্রে, ধরো এটা একটা ফল ছিল, ধরো এটা একটা আম ফল, ঠিক আছে, ছোটো ছিল, এটা কিন্তু একটা বড় সাইজে হয়ে গেছে, ঠিক আছে, বড় সাইজ। এর থ্রুতেও আমরা বুঝতে পারবো যে প্লান্টের কিন্তু গ্রোথ হচ্ছে। তাহলে দেখো এই যে ফ্রুটসের যে ভলিউমটা বা আয়তনটা সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে, এর থ্রুতেও কিন্তু আমরা মেজার করতে পারি। আর কি ইনক্রিজ ইন সেল নাম্বার। এখানে যেমন এনসিইআরটিতে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইনক্রিজ ইন সেল নাম্বার হচ্ছে ওয়ান সিঙ্গেল মেচ র্যাম। র্যাম মানে হচ্ছে রুট অ্যাপিক্যাল মেরিস্টেম। এদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে একটা সিঙ্গেল মেজের রুট সিস্টেমে আমরা যদি দেখি এদের মধ্যে যে সেলের নাম্বার হচ্ছে 17,500 সেলস পার আওয়ারে ইনক্রিজ করে, মানে এতগুলো পার আওয়ারে ডেভেলপ করতে থাকে মেজের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা ভুট্টার ক্ষেত্রে। আর সেল সাইজের ওপর একটা এক্সাম্পল নিতে পারি, এনসিইআরটিতে মেনশন করা আছে, যেটা হচ্ছে ওয়াটারমেলন, ঠিক আছে। এর ক্ষেত্রে দেখা যায় যে ওয়াটারমেলনের যে সেলের যে সাইজ সেটা কয়েকদিন পরে এতটাই ইনক্রিজ করে, সেটা ইনক্রিজটা হচ্ছে 3,50,000 মতন টাইম বা এতবার ডেভেলপ করে ইনক্রিজ করে যায় সেলের সাইজেরও, সেটা ওয়াটারমেলনের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। তো এইসব প্যারামিটারগুলোর থ্রুতে আমরা বুঝতে পারি যে প্লান্টের কিন্তু গ্রোথ হচ্ছে। কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজে যদি আমরা প্রোটোপ্লাজম লেভেল বা সেলুলার লেভেলে যদি আমরা মেজার করতে যাই তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়বে। কিন্তু এইসব প্যারামিটারের থ্রুতে কিন্তু আমরা প্লান্টের গ্রোথ কিন্তু ইজিলি কিন্তু মেজার করতে পারা যায়। এই যে আমরা প্লান্টের গ্রোথ নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? তো এই প্লান্টের গ্রোথে পড়তে গিয়ে আমরা কিছু প্লান্ট গ্রোথের কিছু ফেজ দেখা যায়। তো আমরা এখন পড়বো যে ফেজ অফ প্লান্ট গ্রোথ কীরকম হয়। ধরো এটা হচ্ছে সেই প্লান্টের সিড, কোনো একটা প্লান্টের সিড, আর এই সিড থেকে কি তৈরি হয়েছে, ধরো রুট তৈরি হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে রুট। এই রুটের কয়েকটা জোন আছে বা কিছু ফেজ আছে। ধরো এই একটা ফেজ, এখানে থাকে মেরিস্টেমেটিক টিস্যু, এইখানকার সেলগুলো দেখা যায় বড় বড় সেল, ইলংগেটেড টাইপের সেল, আর ঠিক আছে এইরকম ইলংগেটেড হয়ে থাকে। আর কিছু সেল এখানে গিয়ে কিছু ম্যাচিওর হয়ে যায়, কিছু সেল এখান থেকে ম্যাচিওর হয়ে যায় সেলগুলো। তো এইখানে যে টিস্যুগুলো যেগুলো দেখা যায় সেটাকে বলা হয় মেরিস্টেমেটিক ফেজ। এই যে বড় বড় সেলগুলো যেগুলো আছে সেগুলোকে বলা হয় ইলংগেশন ফেজ। আর এইখান থেকে সেলগুলোকে বলা হয় ম্যাচুরেশন ফেজ। এইভাবেই কিন্তু সেলের যে ইনিশিয়াল স্টেজে যে গ্রোথ হয় সে এইভাবেই কিন্তু দেখা যায়। তো ফার্স্ট আমরা দেখব এই মেরিস্টেমেটিক ফেজের মধ্যে কী কী চেঞ্জ হয় প্লান্টের এই সেল ডেভেলপমেন্টের সময় বা গ্রোথের সময়, সেটা আমরা একবার দেখি। তো ফার্স্ট আমরা যদি মেরিস্টেমেটিক ফেজের যদি আমরা ক্যারেক্টারগুলো দেখি, তো এই মেরিস্টেমেটিক ফেজের
সেলগুলো হয় খুব ছোটো ছোটো এবং অল টাইম ডিভাইডিং সেল হয়ে থাকে, অনবরত কিন্তু ডিভাইড করতে থাকে, ঠিক আছে। আর অনবরত ডিভাইড করার জন্য এই সেলগুলোর মধ্যে ডেন্স প্রোটোপ্লাজম পাওয়া যায়, ঠিক আছে, মানে সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের নাম্বার কিন্তু অনেক বেশি পাওয়া যায়, ডেন্স প্রোটোপ্লাজম প্রেজেন্ট থাকে, আর কন্টিনিউ ডিভাইড হতে থাকে সেলগুলো। আর কি, আর যখন এই সেলগুলো যে কন্টিনিউ ডিভাইড হতে থাকে, তো এই সেলগুলোর কিন্তু ছোটো ছোটো সাইজের হয়ে থাকে, খুব ছোটো ছোটো সাইজের হয়, ঠিক আছে। আর এই যে স্মল হয় সাইজগুলো, থিন সেল ওয়াল দেখা যায়, এদের সেল ওয়ালগুলো খুব থিন হয়ে থাকে। আর থিন হয় বলে এই যে প্লান্টের যখন সেলটা আমরা যখন দেখব, এই প্লান্টের যখন সেলটার মধ্যে খুব থিন সেল ওয়াল, আর থিন সেল ওয়াল হওয়ার কারণে এখানে যে প্রথম যে সেল ওয়ালটা দেখা যায় সেটা যে প্রাইমারি লেভেলে থাকে, তাহলে এদের সেল ওয়ালটা হয় প্রাইমারি ইন নেচার, প্রাইমারি ইন নেচার হয়ে থাকে, ঠিক। আর এই সেলগুলোর মধ্যে নিউক্লিয়াসের নাম্বার কিন্তু বড় বড় থাকে, কনসপিকিউয়াস নিউক্লিয়াস, মানে হচ্ছে সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায় ওই নিউক্লিয়াসগুলো, ঠিক আছে। এই যে ছোট ছোট ইয়ের মধ্যে, এই সেলগুলোর মধ্যে নিউক্লিয়াসের নাম্বার খুব বেশি থাকে, কিন্তু এদের মধ্যে কিন্তু ভ্যাকুলের পরিমাণ খুব কম থাকে, ভ্যাকুল দেখাই যায় না, ঠিক আছে। আর কি হয়, এদের মধ্যে প্লাজমোডেসমেটাল কানেকশনটা খুব বেশি দেখা যায়। প্লাজমোডেসমেটাল কানেকশন মানে বলতে এই যে একটা সেল আর একটা সেলের মধ্যে একটা কানেক্টেড থাকে, সাইটোপ্লাজমের সাথে এইরকম করে কানেক্টেড থাকে, এই কানেকশনকে বলা হয় সাইটোপ্লাজমিক কানেকশন, এবং এদের মধ্যে বেশি বেশি দেখা যায়, ঠিক আছে। তাহলে এইসব ক্যারেক্টারগুলো হচ্ছে তোমার কি, এই যে প্লান্টের মেরিস্টেমেটিক ফেজের কিন্তু ক্যারেক্টার এইগুলো, ক্লিয়ার। নেক্সট দেখো আছে এলংগেশন ফেজ। এলংগেশন ফেজের মধ্যে কি ক্যারেক্টার আছে, এদের মধ্যে দেখা যায় সেলের যে সাইজটা সেটা কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে, সেলগুলোর সাইজ কিন্তু লম্বা লম্বা হয়ে থাকে, এরকম লম্বা লম্বা সেলের সাইজ হয়ে থাকে, ঠিক আছে। আর এই সেলের মধ্যে ভ্যাকুলটা হচ্ছে অনেক বড় হয়, এদের মধ্যে যে ভ্যাকুলটা দেখা যায় অনেক বড় ভ্যাকুল দেখতে পাওয়া যায়, কার মধ্যে, এই সেলের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে নিউ সেল ওয়াল ডিপোজিশন, এদের মধ্যে নতুন আবার সেল ওয়াল ডিপোজিশন হয়। ধরো এটা হচ্ছে সেল, ওপরে যে সেল ওয়ালটা প্রাইমারি সেল ওয়াল, আর এইটা ধরো সেল মেমব্রেনটা, ঠিক আছে। এই সেল মেমব্রেনের উপরের দিকে আরেকটা কিন্তু সেল ওয়াল তৈরি হয়, ঠিক আছে, এইরকম করে একটা সেল ওয়াল কিন্তু এই ভেতরের দিকে এরকম করে সেল ওয়াল, একটা নতুন সেল ওয়াল ডিপোজিশন হতে শুরু করে, ঠিক আছে। তো প্রথমে যে সেলটা তৈরি হয় মেরিস্টেমেটিক সেলের ক্ষেত্রে, এই যে মেরিস্টেমেটিক ফেজের মধ্যে, সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়ালটা তৈরি হয়, ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল। আর সেকেন্ড টাইমে কি তৈরি হয়, সেকেন্ডারি সেল ওয়ালটা দেখা যায়, ঠিক আছে। ওই জন্য বলছে ইলংগেশন ফেজের সময়, ঠিক আছে, তখন আর একটা নতুন ধরনের সেল ওয়াল তৈরি হয়, ঠিক সেল মেমব্রেন এবং প্রাইমারি সেল ওয়ালের মাঝখানে আরেকটা সেল ওয়াল তৈরি করে থাকে, আর এদের মধ্যে বড় ভ্যাকুল দেখা যায়, এটা হচ্ছে ভ্যাকুল, ঠিক আছে, বড় ভ্যাকুল দেখতে পাওয়া যায়, ঠিক। আর যদি ম্যাচুরেশন ফেজ দেখি, এই ম্যাচুরেশন ফেজের মধ্যে কি হয়, এই ম্যাচুরেশন ফেজের মধ্যে দেখা যায় সেলগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়ে যায় এবং ম্যাচিওর হয়। ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে সেই সেলগুলো কিন্তু আর ডিভাইড করার যে ক্ষমতা সেটা কিন্তু লস করে ফেলে, ঠিক আছে, আর তার অ্যাবিলিটি থাকে না যে নেক্সট আর একটা সেলে ডিভাইড হওয়ার, ঠিক আছে। সেই ম্যাচুরেশন ফেজগুলো, এই যে মেরিস্টেমেটিক সেলগুলো যেটা আমরা পড়েছিলাম কন্টিনিউ ডিভাইডিং সেল, মানে প্রত্যেকটা ডটার সেল, এখান থেকে যে ডটার সেলগুলো তৈরি হয় তারাও কিন্তু ডিভাইড করতে পারে, কিন্তু এমন একটা ফেজের মধ্যে তারা আসে, সেই সেলগুলো একটা ম্যাচুরেশন ফেজের মধ্যে আসবে, তারপরে কিন্তু সেলটা ডিভাইড করবে না, ঠিক আছে, সেটা ম্যাচিওর হয়ে গেল। আর ম্যাচিওর হওয়ার পরেই এই সেলগুলো স্ট্রাকচারালি এবং ফিজিওলজিক্যালি কিন্তু কি হয়, একটা পারফর্ম করতে থাকে একটা স্পেসিফিক ফাংশন। সেই স্পেসিফিক ফাংশন যদি কি করে থাকে, যেমন যদি আমি এটা রুটের ক্ষেত্রে ধরেছি, ঠিক আছে, এটা সুটের ক্ষেত্রে হতে পারতো, এটা সুট। রুটের ক্ষেত্রে কি হয়, এই যে মেরিস্টেমেটিক ফেজ থেকে কিন্তু কি তৈরি হয়, মূলরম তৈরি হয়, মানে রুট হেয়ার তৈরি হয় এই তোমার ম্যাচুরেশন ফেজ থেকে। আর এই রুট হেয়ারের কাজই কি, জলের, মাটির মধ্যে যে জল আছে সেই জলকে শোষণ করে, মাটির মধ্যে জলও আছে, মিনারেলসও আছে, সেগুলোকে শোষণ করে পাতায় নিয়ে যায়, পাতায় কি করে, সালোক সংশ্লেষের থ্রুতে খাবার তৈরি করে, ঠিক আছে। সেটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ, হচ্ছে সেটা একটা স্পেসিফিক ফাংশন করবে, তারা কিন্তু ডিফারেন্সিয়েট করবে না, ম্যাচুর সেলে পরিণত করবে, কিন্তু তারা একটা ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে, তার একটা স্পেসিফিক ফাংশন হবে তার স্ট্রাকচারালি এবং ফিজিওলজিক্যালি লেভেলে, ক্লিয়ার। আমরা এখন যে প্লান্টের যে গ্রোথ নিয়ে পড়ছি, তো শুধু গ্রোথ নিয়ে আলোচনা করছি, তো এখন আমরা দেখব প্লান্টের যে গ্রোথ রেট সেইটা কিভাবে হয়ে থাকে। তো গ্রোথ রেট কাকে বলবো, গ্রোথ রেট হচ্ছে গ্রোথ পার ইউনিট টাইম, সেখানে টাইম যখন জুড়ে যাবে তখন আমরা বলবো গ্রোথ রেট। আর এই গ্রোথ রেটকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে, এই গ্রোথ রেটকে দুই ভাগে ভাগ করব, একটাকে বলবো আমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট, ঠিক আছে, আর একটাকে বলবো আমরা জিওমেট্রিক গ্রোথ রেট। এই দুটো গ্রোথ রেট কি,
তো ফার্স্ট আমরা কি পড়বো, আগে অ্যারিথমেটিক গ্রোথ রেট পড়ি, তারপরে আমরা জিওমেট্রিক গ্রোথ রেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট আমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট নিয়ে আলোচনা করি। তো এই অ্যারিথমেটিক যে গ্রোথ রেট সেটা কি জিনিস, সেটা হচ্ছে যখন ডিউরিং মাইটোসিসের সময়, ডিউরিং মাইটোসিস সময় কি চলে, অনলি ওয়ান ডটার সেল, দুটো সেল তৈরি হয়। তো দুটো সেলের মধ্যে বলছে যে কোনো একটি সেল, ঠিক আছে, মানে মাইটোসিসের সময় একটা সেল থেকে দুটো সেল হয়, ঠিক আছে, একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়। এদের মধ্যে যে কোনো একটা সেল কন্টিনিউ ডিভাইড করতে থাকে, ওয়ান ডটার সেল কন্টিনিউ টু ডিভাইড while other differentiated and mature। এই ডিফারেন্সিয়েটেড অ্যান্ড ম্যাচিওর বলতে সেই সেলটার, এদের মধ্যে যে কোনো একটা সেল ডিভাইড করতে থাকে, কন্টিনিউ ডিভাইড করতে থাকে, আর এদের মধ্যে একটা সেল কিন্তু কি হয়, লস দ্য অ্যাবিলিটি, ডিভাইড করার যে অ্যাবিলিটি সেটা হারিয়ে ফেলে, loses the ability to ডিভাইড করার অ্যাবিলিটি সে হারিয়ে ফেলে। ঠিক আছে, এই ডিফারেন্সিয়েট আর ম্যাচিওর বলতে সেটা কিভাবে আমরা এক্সাম্পলের থ্রুতে যদি বুঝি তাহলে কিভাবে, দেখো, ধরো এটা একটা সেল, ঠিক আছে, এই সেলটা ডিভাইড করলো, ডিভাইড করে দুটো সেল তৈরি করলো, ধরো এরকম দুটো সেল তৈরি করলো। এই দুটো সেলের মধ্যে দেখা গেল একটা সেল কিন্তু ম্যাচিওর হয়ে গেল, মানে ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, সে অ্যাবিলিটি লস করে ফেললো ডিভাইড করা। ঠিক আছে, তাহলে এই সেলটা হয়ে গেল ম্যাচিওর, মানে হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, সেলটা ম্যাচিওর হয়ে গেল। ঠিক আছে, আর এই সেলটা আবার কিন্তু পুনরায় আবার ডিভাইড করা শুরু করবে। ঠিক আছে, এই সেলটা আবার ডিভাইড করবে, এ তো যেমন ছিল থাকবেই, এই ম্যাচিওর সেলটা যেমন ছিল তো থাকবেই, কিন্তু এই সেলটা আবার দুটো সেলে ডিভাইড হয়ে গেল এরকম। ঠিক আছে, তো প্রথমে তো এটা ম্যাচিওর ছিলই বা ডিফারেন্সিয়েটেড ছিলই, তো এদের মধ্যে যে দুটো সেল তৈরি হলো, এদের মধ্যে একটা ডটার সেল কিন্তু ম্যাচিওর হয়ে গেল, আবার একটা সেল কিন্তু তোমার কি রইলো, আবার কি হলো, আবার ডিভিশন করবে, আবার ডিভিশন করে ও কি করবে, এখান থেকে আবার ডিভিশন করে এখানের মধ্যে এই দুটো সেল তো ম্যাচিওর ছিলই, আবার এই সেলটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এটা তো ম্যাচিওর আছেই, এই সেলটাও ম্যাচিওর আছে, আবার এই সেলটা আবার দুটো যে সেলে পরিণত হলো, এখানের মধ্যে একটা সেল আবার কিন্তু ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, মানে ম্যাচিওর হয়ে গেল, আর একটা সেল আবার কিন্তু কন্টিনিউ ডিভাইড করবে। সেইটাই বলতে চাইছি যে ডিউরিং মাইটোসিস, মানে প্রত্যেক মাইটোসিস সময় যে একটা সেল থেকে যে দুটো সেল তৈরি করছে, তার মধ্যে কি হচ্ছে, অনলি ওয়ান ডটার সেল কন্টিনিউ ডিভাইড, যে কোনো একটা সেল কিন্তু কন্টিনিউ ডিভাইড করে যাচ্ছে, আবার এই সেলটা আবার ডিভাইড করে আবার কি করবে, আবার তার মধ্যে একটা কিন্তু ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, আর একটা সেল কিন্তু তোমার ডটার সেল থাকবে, সে আবার পরবর্তীকালে আবার ডিভাইড করবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সেলের যদি আমরা নাম্বার যদি কাউন্ট করি, এখানে কটা সেল আছে, একটা, এখানে কটা আছে, দুটো, এখানে কটা সেল আছে, একটা, দুটো, তিনটে, এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। এর যে গ্রোথটা, মানে অ্যারিথমেটিক গ্রোথের যে রেটটা যদি দেখি প্লান্টের ক্ষেত্রে, সেটা একটা লিনিয়ার অর্ডারে যাচ্ছে। ঠিক আছে, 1 2 3 4 5 এরকম করে। যদি ধরো আমি এই সেলটাকে আবার ডিভাইড করি, দেখো তাহলে কতটা হবে, দেখো এই সেলটা আবার ডিভাইড করবে, এই সেলটা ডিভাইড করলে দেখো এটা তো যেমন আছে নর্মাল থাকবে, এটাও আছে নর্মাল, আছে এটাও আছে নর্মাল করবে, কিন্তু এই সেলটা আবার ডিভাইড করবে, দুটো সেলে পরিণত হলো এই সেলটাই। তাহলে এটা তো তোমার ডিফারেন্সিয়েটেড আছে, এটাও আছে, এইটাও আছে, এইবারে যখন এইটা ডিভাইড করলো তখন কিন্তু এটাও কিন্তু কি করলো, তোমার ডিফারেন্সিয়েট হয়ে গেল, আবার এটা আবার তোমার পরবর্তীকালে আবার ডিভাইড করবে। তাহলে এখানের মধ্যে কটা সেল হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে এটাও পাঁচটা। তাহলে এর যে এই ধরনের প্লান্টের যে গ্রোথ রেটটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট। ঠিক আছে, এইরকমভাবে গ্রোথ রেট চলতে থাকে। অ্যারিথমেটিক গ্রোথ রেটও কিন্তু প্লান্টের ক্ষেত্রে এইভাবে চলে, আবার জিওমেট্রিক গ্রোথ রেট আলাদা হবে। এবারে আমরা যদি এইটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে কীরকম হবে, ধরো একটা ওয়াই অ্যাক্সিস,
একটা হচ্ছে এক্স অ্যাক্সিস যদি নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এর গ্রোথটা কেমন হচ্ছে? লিনিয়ার। তাহলে এর এর ইয়েটা হবে, গ্রাফটা হবে এরকম, এরকম গ্রাফ চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার L0, এর লেনটা যদি L0 এইখান থেকে স্টার্ট করি, তাহলে এইখানে হচ্ছে সেই ফাইনাল লেনটা হচ্ছে, তখন এই জায়গাটা ধরবো আমরা LT, ঠিক আছে। এই দিকে নেবো আমরা লেন্থ, আর এই দিকটা এস অ্যাক্সিসে নেবো আমরা টাইম, আর ওয়াই অ্যাক্সিসে নেবো আমরা লেন্থকে কনসিডার করছি, ঠিক আছে। তাহলে এর ইকুয়েশন কি দাঁড়াবে? এর ইকুয়েশন দাঁড়াবে LT ইকুয়াল টু L0 প্লাস RT। এখানে LT বলতে কি বোঝাচ্ছে? LT মনে হচ্ছে ফাইনাল লেন্থ, L0 মনে হচ্ছে ইনিশিয়াল লেন্থ, মানে ইনিশিয়াল জাস্ট স্টার্ট করেছে এখান থেকে স্টার্ট করা, ডিভাইড করা শুরু করেছে, ইনিশিয়াল লেন্থ। আর মানে হচ্ছে এখানে কি? গ্রোথ রেট। আর টি ফর হচ্ছে টাইম, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কার ইকুয়েশন? এই যে অ্যারিথমেটিক গ্রোথ রেটের ইকুয়েশন, LT ইকুয়াল টু L0 প্লাস RT। ক্লিয়ার? তাই এই ধরনের গ্রোথ রেটকে বলবো আমরা অ্যারিথমেটিক গ্রোথ রেট। কার ক্ষেত্রে? প্ল্যান্টের ক্ষেত্রে। এবার আমরা দেখব জিওমেট্রিক গ্রোথ রেট। এবারে যদি আমরা জিওমেট্রিক গ্রোথ রেট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এদের যখন সেল ডিভিশন চলবে ডিউরিং মাইটোসিস, যে সেলটা ডিভাইড করবে, দুটো সেল তৈরি করবে, এদের মধ্যে দুটো সেলই কিন্তু কন্টিনিউ ডিভাইড করতে থাকবে। যে ডটার সেল দুটো তৈরি হলো, তারা কিন্তু দুজনাই কিন্তু ডিভাইড করা শুরু করবে। এইখান থেকে আবার দুটো সেল তৈরি হবে, এখান থেকে আবার দুটো সেল তৈরি করবে। তাই জিওমেট্রিক গ্রোথ রেটের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, অল ডটার সেল কন্টিনিউ টু ডিভাইড, ঠিক আছে। এর ফলে কি হবে দেখো, এই সেলটার যেমন গ্রোথ যদি দেখা যাক, ধরো এইটা একটা সেল, এই সেলটা মাইটোসিস করলো, নিয়ে দুটো সেল তৈরি করলো। এদের মধ্যে যে দুটো ডটার সেল তৈরি হলো, বলেছে অল ডটার সেল কন্টিনিউ টু ডিভাইড, ঠিক আছে। অল ডটার সেল কন্টিনিউ টু যদি ডিভাইড করে, তাহলে এই সেলটাও কিন্তু ডিভাইড করা শুরু করবে। এখান থেকে দুটো সেল তৈরি হলো, আবার এও যখন ডিভাইড করবে তখন এও কিন্তু দুটো সেল তৈরি করলো, ঠিক আছে। এরপরে যদি এই সেলটাও যখন দুটো ডটার সেল তৈরি হলো, ঠিক আছে, এইখান থেকেও কিন্তু সেল ডিভাইড করা শুরু করবে। এইটা একটা এও ডিভাইড করবে, এইটা একটা এও ডিভাইড করবে, এইটা একটা আর এও ডিভাইড করবে, এইটা একটা। তাহলে দেখো এদের যে রেটটা, যে গ্রোথের যে রেটটা দেখি, এটা কটা হচ্ছে? একটা। এখানে কটা হলো? দুটো। এখানে কটা? 1 2 3 4, চারটে। এখানে কটা হলো? 1 2 3 4 5 6 7 8, আটটা। এই আটটার পরে আবার যখন আটটাই যখন আমরা ডিভাইড করবে, তাহলে কতগুলো হবে? 16টা। 16 যখন আমরা ডিভাইড করবে, তখন কত হবে? 32টা। 32 আবার ডিভাইড করলে সেটা হচ্ছে 64টা, মানে 64। এরকম করে বাড়তেই থাকবে, ডাবল হতে থাকবে। তাহলে এদের যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তাহলে এদের মধ্যে গ্রোথ রেট কেমন দেখা যাবে? দেখো, ধরো এটাকে আমি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস নিলাম, ঠিক আছে। তো ইনিশিয়াল স্টেজে দেখো, ভালো করে দেখো, ইনিশিয়াল স্টেজে 1 2 4 8 16 32 64 এরকম করে বড় বড় হতে থাকছে। ইনিশিয়াল স্টেজে দেখো খুব স্লো গ্রোথ চলছে, ইনিশিয়াল স্টেজে গ্রোথ স্লো। তারপরে হঠাৎ করে 2 3 8 16 32 এইরকম করে গ্রোথ হতে শুরু করলো। তো এইরকম করে বাড়তে থাকবে, মানে এমন একটা টাইম আসবে তার যে গ্রোথ রেটটা গিয়ে করে কী হবে? বন্ধ হয়ে যাবে, একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে, সেখানে কিন্তু আর কিন্তু গ্রোথ চলতে থাকবে না, ঠিক আছে। তখন এই যে জায়গাটাকে বলবো, এই যে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে যে স্টার্ট হলো, এটাকে আমরা ধরবো W0, আর যেখানে গিয়ে বন্ধ হলো সেটাকে বলবো WT, মানে হচ্ছে W মানে হচ্ছে ওয়েট, এখানে কনসিডার করছি, আর এদিকে হচ্ছে টাইম, তাই না? ব্যাস। এইবারে যে ইনিশিয়াল স্টেজে যে এইখানে গিয়ে আস্তে আস্তে সে বাড়ছে, এই যে স্টেজটাকে বলবো, এই যে জায়গাটাকে বলবো আমরা ল্যাগ ফেজ, ঠিক আছে। এবার হঠাৎ করে যখন বাড়ছে, এই বারটাকে বলবো আমরা লগ ফেজ, বলবো এক্সপোনেনশিয়াল ফেজ, ঠিক আছে। আর এই যে ফেজটাকে, এই যে জায়গাটাকে বলবো
স্যাচুরেশন ফেজ। ঠিক, তো এইটার যে কার্ভটা দেখো, এদের গ্রোথটা কেমন হচ্ছে, এস এস এর মতন, তাই না? এদের ওই জন্য এদেরকে বলা হয় সিগময়েড কার্ভ। এর গ্রোথটা হচ্ছে, এদের যে গ্রোথের যে কার্ভটা দেখা যাচ্ছে সিগময়েড, মানে এস শেপের মতন, কিন্তু অ্যারিথমেটিকে ছিল লিনিয়ার অর্ডার, একদম সোজা ছিল, তাই তো? আর জিওমেট্রিকের গ্রোথ রেটটা হচ্ছে প্রথমে ছোট ছিল, আস্তে 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 বড় হতে 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 আসছে। তার যে আগে ছোট ফেজ, তারপরে আস্তে আস্তে এক্সপোনেনশিয়াল ফেজ, তার এমন একটা ফেজে আসবে সেখানে কিন্তু গিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে যদি আমরা ইকুয়েশন যদি বার করি, তাহলে এর ইকুয়েশন গিয়ে দাঁড়াবে W2 ইকুয়াল টু, WT মানে ফাইনাল ওয়েট, WT মানে WT ইকুয়াল টু W0 ই টু দ্য পাওয়ার RT। ঠিক আছে, এখানে WT মানে হচ্ছে, এই যদি WT নিই তাহলে WT মানে হচ্ছে ফাইনাল ওয়েট, W0 মানে হচ্ছে, এটা হচ্ছে ইনিশিয়াল ওয়েট, ই মানে হচ্ছে, এই যে ইটা মানে হচ্ছে ন্যাচারাল লগারিদম, আর আর মানে হচ্ছে আমরা জানি গ্রোথ রেট, আর টি ফর টাইম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার জিওমেট্রিক গ্রোথ রেটের ইকুয়েশন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে প্লান্টের দুই রকমের গ্রোথ দেখা যায় গ্রোথ রেটে। যদি গ্রোথ রেট দেখা যায়, একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট, আর একটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ রেট। ক্লিয়ার? তাহলে যদি আমরা প্লান্টে যদি আমরা এমব্রায়োর যদি ডেভেলপমেন্ট দেখি, এমব্রায়ো ডেভেলপমেন্ট, তাহলে এমব্রায়ো ডেভেলপমেন্ট কোথা থেকে স্টার্ট করে? স্টার্ট হয় জাইগোট থেকে। ঠিক আছে, এটা হচ্ছে জাইগোট। তো এটা আমি লিখে দিই জাইগোট। এই জাইগোট পরে ডিভাইড করে দুটো সেলে পরিণত হয়, এইটা একটা এইটা একটা, রাইট? আবার এই সেলটা যখন আবার ডিভাইড করে তখন কটা হলো? দুটো, একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে তৈরি হলো, তারপরে চারটে থেকে তৈরি করবে আটটা, 1 2 3 4 5 6 7 8, আটটা সেল তৈরি হলো। পরে যখন আবার সেলটা ডিভাইড করবে তখন আটটা থেকে কতগুলো হবে? 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, এইভাবে সেলটা 16তে পরিণত হলো। এই যে গ্রোথটা দেখছো না, এটা কেমন ধরনের গ্রোথ তুমি চিনতে পারছো? এটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ রেট। তাহলে একটা থেকে একটা জায়গা থেকে দুটো, দুটো থেকে আট চারটে, দুটো থেকে আট চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম করে ডেভেলপ হতে যাচ্ছে। ঠিক আছে, তো ইনিশিয়াল স্টেজে দেখা যায় এরকম জিওমেট্রিক গ্রোথ রেট দেখা যায় প্লান্টের, যখন জাইগোট থেকে যখন আমাদের এমব্রায়ো ডেভেলপমেন্টের দিকে চলতে থাকে। ঠিক আছে, জিওমেট্রিক গ্রোথ রেট দেখা যায়। পরে কি হয়, সেই সেলগুলোর কিছু কিছু সেল কিন্তু কী হয়, ম্যাচিওর হয়ে যায়, মানে ডিফারেন্সিয়েটেড বা ম্যাচিওর হয়ে যায়, সেগুলো অ্যাবিলিটি হারিয়ে ফেলে, ডিভাইড করার অ্যাবিলিটি হারিয়ে ফেলে। তার ফলে কি হয়, কিছু কিছু সেল কিন্তু ম্যাচিওর হতে থাকে। ধরো এই যে লাল লাল করে দিলাম, এই সেলগুলো ধরো ম্যাচিওর হতে গেল, আর বাকি সেলগুলো হচ্ছে কন্টিনিউ ডিভাইড করবে। তার ফলে এই জিওমেট্রিকের পরে তারপরে কি হয়, অ্যারিথমেটিক গ্রোথ রেট হয়ে থাকে। এইরকমভাবে ডিভাইড করা কন্টিনিউ স্টার্ট করে। প্রথমে হয় জাইগোট থেকে, তখন এই জিওমেট্রিক গ্রোথ রেটের মতন চলতে থাকে, এই যে গ্রোথ মানে যে সেলের যে ডিভিশন, তারপরে হয় অ্যারিথমেটিক গ্রোথ রেটের মতন চলতে থাকে। কিছু কিছু সেল ম্যাচিওর হয়, কিছু কিছু সেল ডিভাইড হয়, টোটাল সেলগুলো। ক্লিয়ার? আমরা যে প্লান্টের যে গ্রোথ রেট দুই রকমের দেখলাম, যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট আর একটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ রেট। এইবারে যদি এই গ্রোথ রেটের যদি আমরা কোয়ান্টিটেটিভ কম্পারিজন করি, তাহলে এই লিভিং অর্গানিজমের আমরা আবার দুই ধরনের আমরা গ্রোথ রেট পাওয়া যায়। একটা হচ্ছে তোমার কি অ্যাবসলিউট গ্রোথ রেট, যেটাকে বলবো AGR, আর একটা হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট, যেটা হচ্ছে RGR। এটা হচ্ছে AGR, এটা হচ্ছে RGR, মানে হচ্ছে রিলেটিভ গ্রোথ রেট আর হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ রেট। তাহলে অ্যাবসলিউট গ্রোথ রেট কখন বলবো? যখন টোটাল গ্রোথ পার ইউনিট টাইমে যখন গ্রো করবে তখন তাকে বলবো অ্যাবসলিউট গ্রোথ রেট। কীরকম ধরো, সেটা হয় কি, টোটাল গ্রোথ
বাই টাইম ইন্টু 100। ঠিক আছে, সেটাকে আমরা লিখতে পারি টোটাল গ্রোথ হচ্ছে ফাইনাল গ্রোথ মাইনাস ইনিশিয়াল গ্রোথ বাই টাইমটা হচ্ছে 1 ইন্টু 100। তখন কি বলবো, আমরা অ্যাবসলিউট গ্রোথ রেট। আর রিলেটিভ গ্রোথ রেট কখন বলবো, যে টোটাল গ্রোথ রেট কম্পেয়ার উইথ ইনিশিয়াল প্যারামিটার অ্যাট গিভেন টাইম। এটার মানে হচ্ছে ধরো টোটাল গ্রোথ বাই ইনিশিয়াল গ্রোথ ইন্টু 100, তখন আমরা পাবো রিলেটিভ গ্রোথ রেট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টোটাল গ্রোথ রেট কি হবে, ফাইনাল গ্রোথ মাইনাস ইনিশিয়াল গ্রোথ বাই ইনিশিয়াল গ্রোথ। ঠিক আছে, তখন আমরা পাবো ইন্টু 100 করব, তখন আমরা পাবো রিলেটিভ গ্রোথ রেট। তাহলে অ্যাবসলিউট গ্রোথ রেট হচ্ছে যা টোটাল গ্রোথের সাথে বাই টাইম ইন্টু 100 করবো, তখন অ্যাবসলিউট গ্রোথ রেট। আর রিলেটিভ গ্রোথ রেট পাবো যে ফাইনাল গ্রোথ মাইনাস ইনিশিয়াল গ্রোথ বাই ইনিশিয়াল গ্রোথ ইন্টু 100 করবো, তখন আমরা রিলেটিভ গ্রোথ রেট পাবো। তাহলে এই অ্যাবসলিউট গ্রোথ রেট আর রিলেটিভ গ্রোথ রেট এটা আমরা একটা এক্সাম্পলের থ্রুতে একটা বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা লিফ, এটা ধরো একটা লিফ, আর এইখানে একটা লিফ নিচ্ছে। ঠিক আছে, এইটা একটা লিফ। এই লিফটা ধরো সারফেস এরিয়া ধরো 5 সেন্টিমিটার স্কোয়ার, এর ক্ষেত্রফল হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে এই লিফটা একটু তার সারফেস এরিয়া একটুকু বড় হয়ে এরকম স্ট্রাকচার তৈরি হলো। ঠিক আছে, নিয়ে এর ক্ষেত্রফল এসে দাঁড়ালো 10 সেন্টিমিটার, বা এর সারফেস এরিয়া হলো 10 সেন্টিমিটার। একটা আছে 5 সেন্টিমিটারে একটা সারফেস এরিয়া, একটা লিফ বা পাতা, সেটা 10 সেন্টিমিটার এসে দাঁড়ালো। আর এই দিকে যে লিফটা নিয়েছি, ধরো এই লিফটার সারফেস এরিয়া হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক, এবং এর যে ক্ষেত্রফলটা আবার বর্ধিত হয়ে বা এক্সটেন্ড হয়ে এই লিফটায় এসে দাঁড়ালো বড় হয়ে, ঠিক দাঁড়ালো 55 সেন্টিমিটার, মানে হচ্ছে 55 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এই লিফটটা আর এই লিফটার মধ্যে যদি আমরা অ্যাবসলিউট গ্রোথ রেট আর যদি রিলেটিভ গ্রোথ রেট আমরা যদি দেখি, তাহলে কি বেরোবে দেখো। এর যদি অ্যাবসলিউট গ্রোথ রেট যদি বার করি, মানে হচ্ছে AGR, অ্যাবসলিউট গ্রোথ রেট। ঠিক আছে, তাহলে এর বেরোবে যে আমরা জানি ফাইনাল গ্রোথ মাইনাস ইনিশিয়াল গ্রোথ বাই টাইম 1 লিখব, এবং হচ্ছে 100। আর এ তাহলে কত হবে, ফাইনাল কত হয়েছিল 10, ইনিশিয়াল কত 5 মাইনাস 5 বাই 1 ইন্টু 100, তাহলে কত বেরোবে 5 ইন্টু 100, তাহলে কত হবে 500। ঠিক আছে, 500% হচ্ছে। ঠিক আছে, আর এর যদি অ্যাবসলিউট গ্রোথ রেট যদি বার করি, তাহলে কত হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম ইন্টু 1, তাহলে কত বেরোবে, ফাইনাল হচ্ছে তোমার কত 55, মানে 55 মাইনাস 50 বাই 1 ইন্টু 100, তাহলে কত বেরোবে, 55 থেকে 50 বাদ দিলে সেটা হয় 5 ইন্টু 100, 500%। তাহলে এর অ্যাবসলিউট গ্রোথ রেট, এর যে অ্যাবসলিউট গ্রোথ রেট কত হচ্ছে 500, এরও অ্যাবসলিউট গ্রোথ রেট হচ্ছে 500। ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, কারণ এও 5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার বেড়েছে, এও 50 সেন্টিমিটার থেকে 55 সেন্টিমিটার হয়েছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এর 5 বেড়েছে, এর 5 বেড়েছে, তাহলে এর অ্যাবসলিউট গ্রোথ রেট হচ্ছে 500 এরও 500 এরও। যদি আমরা রিলেটিভ গ্রোথ রেট দেখি, তাহলে কি বেরোবে দেখো, রিলেটিভ গ্রোথ রেট। ঠিক আছে, আমরা যদি রিলেটিভ গ্রোথ রেট কি হয়, ফাইনাল গ্রোথ মাইনাস ইনিশিয়াল গ্রোথ
বাই ইনিশিয়াল গ্রোথ ইন্টু 100। তাহলে এর তাহলে ফাইনাল গ্রোথ কত ছিল? 10 মাইনাস 5, ইনিশিয়াল গ্রোথ হচ্ছে 5 ইন্টু 100। তাহলে এটা কি বেরোবে? 5 বাই 5 ইন্টু 100। এটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 100%। এর রিলেটিভ গ্রোথ কত হবে এই লিফটার ক্ষেত্রে? 100%। এবারে এর রিলেটিভ গ্রোথ বার করার চেষ্টা করি, তাহলে কি বেরোবে? রিলেটিভ গ্রোথ রেট। তাহলে আমরা জানি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100। তাহলে এর বেরোবে ফাইনাল কত ছিল? 55, 55 মাইনাস ইনিশিয়াল হচ্ছে 50 আর ইনিশিয়াল হচ্ছে 50 ইন্টু 100। তাহলে এর কত বেরোবে? এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 5, কত হচ্ছে 5, কেন 55 থেকে 50 বদলে 5 থাকে আর পড়ে আছে 5 ইন্টু 10। এটা কেটে গেছে, একটা শূন্য কেটে গেছে, এটা কেটে দিলে পড়ে থাকবে কত? 10%। তাহলে এই লিফটার যদি আমরা রিলেটিভ গ্রোথ রেট দেখি তাহলে কত বেরোচ্ছে? 10%। কিন্তু যখন আমরা অ্যাবসলিউট গ্রোথ রেট যখন বার করছি তখন দেখছি দুজনের ক্ষেত্রেই অ্যাবসলিউট গ্রোথ রেট হচ্ছে 500% দেখা যাচ্ছে। কিন্তু যখনই আমরা রিলেটিভ গ্রোথ রেট বার করতে যাচ্ছি তখন কিন্তু এখানে সেই ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে এ দেখো 5 থেকে 10 সেন্টিমিটারে ইনক্রিজ করেছে, মানে এর যে সারফেস এরিয়া, এর সারফেস এরিয়া ডাবল করেছে, আর ডাবল করেছে 5 থেকে 10 হয়েছে, ডাবল হয়েছে, তাই এর মধ্যে 100% রিলেটিভ গ্রোথ রেট হয়েছে। কিন্তু এর যখন রিলেটিভ গ্রোথ রেট বার করছি এ কিন্তু 50 থেকে কিন্তু 100 হয়নি, কিন্তু তাহলে 50 থেকে যদি 100 হতো তাহলে কিন্তু এর রিলেটিভ গ্রোথ রেট কিন্তু 100% হতো। কিন্তু এর রিলেটিভ গ্রোথ রেট 50 থেকে যখন 55 হয়েছে তখন এর রিলেটিভ গ্রোথ কত হচ্ছে? 10%। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সেইখানে পার্থক্য, যে রিলেটিভ গ্রোথ রেটের থ্রুতে আমরা কিন্তু এই লিফের যে গ্রোথ রেটটা যেটা আমরা দেখছি সারফেস এরিয়ার গ্রোথ রেট, সেটা রিলেটিভ গ্রোথ রেটের থ্রুতেই কিন্তু আমরা ডিফারেন্স করতে পারি, নট অ্যাবসলিউট গ্রোথ রেট। ঠিক আছে, এখন আমরা দেখব কন্ডিশনস অফ প্ল্যান্ট গ্রোথ। প্ল্যান্ট গ্রোথ হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেই শর্তগুলো কী কী? তো দুই ধরনের শর্ত পাওয়া যায়। এক ধরনের হয়ে থাকে এক্সট্রিনসিক আর হয়ে থাকে ইন্ট্রিনসিক, দুই রকমের হয়। ঠিক আছে, এক্সটেন্সিক ফ্যাক্টরগুলো যেগুলো কাজ করে যেমন হচ্ছে ওয়াটার, লাইট, টেম্পারেচার, তারপরে হচ্ছে অক্সিজেন, আছে গ্র্যাভিটি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটেন্সিভ ফ্যাক্টর যেগুলো আমাদের প্লান্ট গ্রোথকে হেল্প করে থাকে। ঠিক আছে, সেই জন্য এই যে লাইট এবং ওয়াটার এরা কিসে হেল্প করে? প্লান্টের ফটোসিনথেসিসে হেল্প করে। ঠিক, টেম্পারেচার কি করে? টেম্পারেচার প্লান্টের মধ্যে যে C3 এবং C4 প্লান্ট আছে সেইগুলো চালানোর জন্য যে এনজাইম দরকার, সেই এনজাইম কি করে? একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি হয় আমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হয়ে থাকে, মানে অপটিমাম লেভেলে যদি টেম্পারেচার থাকে তাহলে C3 C4 প্ল্যান্ট ঠিকঠাক চলবে এবং তাদের এনজাইমেটিক অ্যাকশনগুলো ঠিকঠাক চলবে। তাই টেম্পারেচার কি করে? এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে বুস্ট করে, এনজাইমেটিক অ্যাক্টিভিটিতে হেল্প করে। ঠিক আছে, ইনক্রিজ করে থাকে। অক্সিজেন কি করে? অক্সিজেন দেখো প্লান্ট যখন ফটোসিনথেসিস করে তখন কি করে? পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নেই, মাটি থেকে জল নেই, টেম্পারেচার নেই, লাইট নেই। ঠিক আছে, তার থ্রুতে ফটোসিনথেসিস করে প্লান্ট কী করে? গ্লুকোজ তৈরি করে। সেই গ্লুকোজকে ভেঙে রেসপিরেশনের থ্রুতে কিন্তু এটিপি তৈরি করে। আর রেসপিরেশন করতে গেলে প্লান্ট তার কি প্রয়োজন পড়ে? অক্সিজেন প্রয়োজন পড়ে। তাই জন্য এটা কি হচ্ছে? রেসপিরেশনে হেল্প করে, যেখান থেকে যার থ্রুতে কিন্তু এটিপি মানে হচ্ছে এনার্জি প্রোডাকশন করতে পারে। আর গ্র্যাভিটি এখানে হেল্প করে রুটের গ্রোথের ক্ষেত্রে হেল্প করে। রুটের গ্রোথ কোন দিকে হয়ে থাকে? পজিটিভ জিওট্রপিক হয়ে থাকে, নিচের দিকে চলতে থাকে, তাই না? নিচের দিকে গ্রো হয় রুট, তাই গ্র্যাভিটি হেল্প করে রুটের গ্রোথের জন্য। ঠিক, আর যদি ইন্টেন্সিক ফ্যাক্টর দেখি এখানে আমরা দুই রকমের পাবো, একটা হচ্ছে হরমোন, প্লান্ট হরমোন,
যেটা আমরা নেক্সট লেকচারে আমরা দেখব হরমোন কীভাবে হেল্প করে প্লান্ট গ্রোথকে, ঠিক আছে। আর কি এনজাইম, এই দুটো ফ্যাক্টর ইন্টেন্সিভ ফ্যাক্টর যা প্লান্টের গ্রোথকে হেল্প করে থাকে, ঠিক আছে। এই ছিল প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ফার্স্ট লেকচার। আর এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো ধরনের কোশ্চেন বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিও বা এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।